আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আমরা মাছ চাষে সিজনাল সমস্যা বা সব কিছু ঠিকঠাক থাকার পরেও হঠাৎ করেই রোগ হয়ে প্রচুর পরিমাণে মাছ মারা যাওয়ার কারণ এবং এইটার প্রতিকার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করছি আপনারা যারাই মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, ইনশাআল্লাহ আমার এই আলোচনাগুলো থেকে কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, সবার আগে চলুন আমরা জানি যে মূলত সিজনাল সমস্যাটা আসলে কি। এই সিজনাল সমস্যাটা হচ্ছে এমন, ধরুন আমি উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, অনেক বছর আপনারা দেখবেন এমনটা হয়, সব বছর হয় বিষয়টা এরকম না, কোনো কোনো বছর দেখবেন হয় সামান্য একটু মেঘলা আবহাওয়া হলেই সবার পুকুরের মাছ ভেসে যায়। স্বাভাবিক একটু কারণেই পুকুরের অক্সিজেন ফল্ট করে, সামান্য একটু কারণে পুকুরে অ্যামোনিয়া হয়ে যায় এবং অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া টক্সিসিটি লেভেলে গিয়ে অনেক চাষির মাছ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এইটাকেই মূলত সিজনাল সমস্যা বলে। আবার অনেক বছর এমনটা হয় যে চাষি ভাইরা সব ডোজগুলো ঠিকঠাক করে, মাসিক যে পরিচর্যা সেইগুলো ঠিকঠাক করে, খাদ্য ব্যবস্থাপনা ঠিকঠাক রাখে, পানির গুণগত মান ঠিকঠাক রাখার চেষ্টা করে, সব কিছু ঠিকঠাক করার পরেও চাষি ভাইদের মাছে প্রচুর রোগ হয় এবং রোগ হয়ে মাছগুলো মারা যায়। এই রোগের মধ্যে সব থেকে বেশি পরিমাণে হয় ফুলকা পচা রোগ এবং ফাঙ্গাল ইনফেকশন। বিশেষ করে এই বছর যেটা আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে হচ্ছে, সারা বাংলাদেশের চাষিদের মাছই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেকটা জেলার চাষিদের সাথে আমি কথা বলেছি, প্রত্যেকটা এলাকার মানুষের সাথে আমি কথা বলেছি। আপনারা জানলে অবাক হবেন, গত কয়েকদিন যাবৎ আমার হোয়াটসঅ্যাপে এত পরিমাণে মেসেজ আসতেছে চাষিদের, যেটা আসলে অকল্পনীয়। আমি মেসেজের রিপ্লাই দিতে দিতে টায়ার্ড হয়ে যাচ্ছি। আমার ইমোতে এবং আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক যে ফেসবুক পেজ আছে, ওইটার মেসেঞ্জারেও প্রচুর মেসেজ দিচ্ছেন চাষি ভাইরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো দিচ্ছেনই, পাশাপাশি যে সকল প্রবাসী ভাইরা বিদেশে থাকেন এবং দেশে তারা মাছ চাষ করেন, মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, তারাও প্রচুর মেসেজ করতেছেন, ফোন কল করতেছেন। অনেকেই ফোন কল করে বলতেছেন, রাজীব ভাই আমরা তো সব কিছু ঠিকঠাক করেছি, আমরা প্রতি মাসে নুন চুন দিয়েছি, আমরা উপন্যাসক দিয়েছি, মাঝে মধ্যে জীবাণুনাশকটা দিয়েছি, অ্যামোনিয়ার ডোজ করেছি, আমরা কোনো বাজে খাবার খাওয়াইনি, তারপরেও ভাই আমাদের মাছগুলোতে কেন রোগ হচ্ছে এবং কেন মাছগুলো মারা যাচ্ছে। এবং চাষি ভাইদের যে মাছগুলো মারা যাচ্ছে, দর্শক কিছুক্ষণ আগেই বললাম, এটার ভিতরে ফাঙ্গাল ইনফেকশন আছে মোটামুটি ভালো পরিমাণেই, আর সব থেকে যেটা বেশি আছে সেটা হচ্ছে ফুলকা পচা রোগ। দেখুন দর্শক, এই ফুলকা পচা রোগটা ভেরি ডিফিকাল্ট। মাছ চাষ ব্যবস্থাপনায় ফুলকা পচা রোগের থেকে আর খারাপ কোনো রোগ আছে বলে আমার মনে হয় না। এবং ফুলকা পচা রোগের পাশাপাশি দর্শক, অনেক চাষি ভাইয়ের মাছে দেখতেছি যে লিভারের সমস্যা হচ্ছে। অনেক চাষি ভাই এমন মাছের ছবি তুলে পাঠাচ্ছেন, মাছটা মারা যাওয়ার পরে হলুদ কালার হয়ে যাচ্ছে, বিশেষ করে তার পেটের কাছে এবং পেটের নিচে এবং মুখের যে থুতনি, এই থুতনির নিচে দেখতেছি যে হলুদ কালার হয়ে যাচ্ছে। এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে লিভারের সমস্যা। লিভারের সমস্যা হলে আমরা সাধারণত মাছকে লিভার টনিকটা দেই। লিভার টনিকটা খাবারের সাথে জেল দিয়ে দিতে পারেন এবং সেই সাথে যদি আমরা কিছু পরিমাণে ভিটামিন সি দেই এবং এটার সাথে আনুষাঙ্গিক যে মাসিক পরিচর্যার ডোজ, এইগুলা যদি আমরা ঠিকঠাক করি, তাহলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই সমস্যা থেকে আমরা খুব দ্রুতই আসলে প্রতিকার পেতে পারি। এবং অন্যতম যে কঠিন রোগ সেটা হচ্ছে ফুলকা পচা রোগ। দেখুন, একটু যদি আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করি বা প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি, আসলে এখানে একটা মরা মাছ যদি আমার হাতে থাকতো তাহলে আমার বোঝাইতে আরও একটু বেশি সুবিধা হইতো। দেখুন, ফুলকা পচা রোগটা আসলে কোথা থেকে আসে? এটা সব থেকে বেশি আসে অ্যামোনিয়া থেকে, এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকেও হতে পারে, উকুন থেকেও হতে পারে, অন্য যে কোনো পরজীবীর আক্রমণ থেকে হতে পারে। তবে ফুলকা পচা রোগ হওয়ার যেটা সব থেকে অন্যতম কারণ সেটা হচ্ছে অ্যামোনিয়া। নাইট্রোজেনের পরিমাণ যখন পুকুরে বেশি হয়ে যায় তখনই কিন্তু ফুলকা পচা রোগটা আসে। দেখুন, একটু চিন্তা করুন, মাছ এরকম করতে থাকে সব সময়, তাই না? তার ফুলকার কার্যক্রম সম্পন্ন করে। এখন ফুলকার কার্যক্রম সম্পন্ন করে মাছ দুইটা জিনিস করে। প্রথমত, সে কিছু প্রাকৃতিক খাদ্য সংগ্রহ করে, এটা ফুলকার মাধ্যমে তার পেটের ভিতরে
ভিতরে নিয়ে যায়। সে এরকম করে ছাঁকতে থাকে, ছাঁকতে ছাঁকতে ওই প্রাকৃতিক খাদ্যগুলো তার ফুলকাতে লেগে যায় এবং একটা পর্যায়ে সেটা সে টান দিয়ে পেটের ভিতরে নিয়ে চলে যায়। একটা প্রসেসিং করে সে নেয়, ওইটার একটা ক্ষমতা তার আছে, আল্লাহ পাক তাকে এই ক্ষমতাটা দিয়ে দিয়েছেন। এবং আর একটা কাজ সে এরকম করে করে, সেটা হচ্ছে সে পানিতে যে দ্রবীভূত অক্সিজেন থাকে সেই অক্সিজেনটা তার ব্লাডে সাপ্লাই করে। সে যদি তার ব্লাডে অক্সিজেন সাপ্লাই না করতে পারে তাহলে মুহূর্তের মধ্যেই দেখবেন তার ব্লাড জমে গিয়ে সে প্যারালাইজড হয়ে গোল্লা দিয়ে দেখবেন মারা যাবে। এই জন্য অনেক চাষি ভাইয়ের পুকুরে দেখবেন যখন মাছে ফুলকা পচা রোগ হয়, মাছটা উপরে উঠে আসে একটা গোল্লা দিয়ে তলিয়ে যায় অথবা এরকম চিত হয়ে মরে থাকে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যখন তার ফুলকায় প্রচুর ব্যথা লাগে, তার ফুলকাতে যখন রোগ হয়ে যায়, পচে যায় যখন ফুলকা, সে এরকম করতে পারে না। না করতে পারার কারণে তার ব্লাডে কিন্তু আর অক্সিজেন যাচ্ছে না, এবং ব্লাডে অক্সিজেন না যাওয়ার কারণে কি হচ্ছে, তাকে আর সারভাইভ করানো সম্ভব হচ্ছে না, সে মারা যাচ্ছে। তো দর্শক, এই ফুলকা পচা রোগের জন্য সব থেকে দায়ী হচ্ছে আমাদের পুকুরে যে নাইট্রোজেন। এই নাইট্রোজেনের পরিমাণ যখন পুকুরে বেড়ে যায় তখনই মাছের ফুলকা পচা রোগে বেশি আক্রান্ত হয়, এবং বেশি আক্রান্ত হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো দেখুন, আমরা অনেক চাষি ভাইরাই করি কি, এই নাইট্রোজেনই বস্তা ভরে পুকুরে ঢেলে দিচ্ছি। ধরুন এইরকম একটা বড় পুকুরে আমরা 5 বস্তা 6 বস্তা করে নাইট্রোজেন দিয়ে দিচ্ছি প্রাকৃতিক খাদ্য হওয়ার জন্য। এখন আপনারা বলতে পারেন, ভাই নাইট্রোজেন আবার আমরা কখন দিলাম পুকুরে? হ্যাঁ, দেন তো। দেখুন, যারা পুকুরে ইউরিয়া সারটা ব্যবহার করেন, বলেন তো ইউরিয়া সারের মূল উপাদান কি? ইউরিয়া সারটা মূলত তৈরি হয় নাইট্রোজেন দিয়ে। ইউরিয়া সারের মূল উপাদানই হচ্ছে নাইট্রোজেন। আবার এই নাইট্রোজেন পুকুর থেকে নষ্ট করার জন্য আমরা কত কিছু ব্যবহার করতেছি। চিটাগোর ব্যবহার করি, আমরা পুকুরে জিওলাইট ব্যবহার করি, ইউকা ব্যবহার করি, কত কিছু যে ব্যবহার করি, তারপরেও নাইট্রোজেন আর যায় না। আমরা আবার নাইট্রোজেন এনে পুকুরে বস্তা ভরে ঢেলে দিচ্ছি। এইভাবেই আমরা নিজেরা আমাদের নিজেদের ক্ষতি করতেছি আমাদের অজান্তে। আমরা জানি না যে কিভাবে আমরা ভালো থাকতে পারি, ভালো করতে পারি। না জেনে না বুঝে একজন অনভিজ্ঞতা থেকে একটা পরামর্শ দেয়, সেটাই আমরা অ্যাপ্লাই করে দেই। এটাই সমস্যা। আচ্ছা, যাই হোক, করতে করতে একটা সময় হয়তো আমাদের জানা হয়ে যাবে, বোঝা হয়ে যাবে, আমাদের হয়তো আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি এই গত কয়েকদিনে সারা দেশের চাষিদের সাথে কথা বলে এমনটাও শুনেছি যে, রাজীব ভাই, আমরা তো সব কিছুই ঠিকঠাক করি ভাই, প্রতি মাসে নুন চুন দেই, মাঝে মধ্যে জীবাণুনাশক দেই, প্রতি মাসে আমরা উকুরনাশকটা দেই, আমরা প্রতি মাসে অ্যামোনিয়ার ডোজ করি, তারপরেও কেন মাছগুলো এরকম হলো ভাই? তো আমি যখন জিজ্ঞেস করি, ভাই আপনি প্রোবায়োটিক ব্যবহার করেন নাকি সার ব্যবহার করেন, তখন বলে, না ভাই, আমরা তো কয়েকদিন পর পরই সার ব্যবহার করি, যখনই পানির কালারটা সাদা হয়ে যায় তখনই আবার সার দিয়ে দেই। তো ভাই, তাহলে তো রোগ হবেই। এখন বিষয়টা কেমন হয়ে গেল দেখুন, আপনি মাঝে মধ্যেই বিষ খেয়ে ফেলতেছেন, আবার সেই বিষ খেয়ে যেন আপনি মারা না যান সেই জন্য আগে থেকেই হসপিটাল আপনি বুকিং করে রাখেন, যেন আপনি অসুস্থ হইলেই সাথে সাথে যেন আপনাকে ওয়াশ করে সুস্থ করা হয়। তো মাছের ক্ষেত্রেও তো সেইটাই করতেছেন। আপনি পুকুরে বিষ ঢেলে দিচ্ছেন বস্তা ভরে, নাইট্রোজেন ঢেলে দিচ্ছেন, আবার এইখানে আপনার গোডাউনের ভিতরে আপনি ইউকা জিওলাইট রেডি রাখতেছেন। এটা কোনো কথা হইল? দেখেন, অনেকেই বলে, অনেক বড় বড় চাষিরা, বড় বড় মৎস্য এক্সপার্টরা আমাকে ফোন কল করে বলে যে, আপনি কোথা থেকে শিখেছেন যে পুকুরে সার ব্যবহার করা যাবে না, সার ব্যবহার আপনি মানুষকে নিষেধ করতেছেন কেন? আমি তাদেরকে আমার যুক্তি দিয়ে বোঝাই, বোঝানোর পরে অনেকেই দেখি আর কথা বলে না, তখন বলে, দেখেন যেটা ভালো হয় করেন। আবার অনেকে বলে, হ্যাঁ আপনি যেভাবে চিন্তা করেন এইভাবে হইলে তো ঠিক আছে। ভাই, আমরা মাছ উৎপাদন করব মানুষের জন্য, মানুষকে খারাপ খাওয়াবো মানে? এটা প্রশ্নই আসে না। দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, আল্লাহ দিলে যে কোনো জায়গা থেকে যে কোনোভাবেই অনেক দিতে পারেন। আপনি পুকুরে সার দিয়ে অধিক মাছ উৎপাদন করে বড়লোক হয়ে যাবেন, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। একটা বিষয় মাথায় রাখেন, মাছ চাষ হচ্ছে এমন একটা কাজ, আপনি 100 টাকা ইনভেস্ট করবেন, আপনার নিয়ত ভালো থাকলে, আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, হয়তোবা ওইখান থেকে ভাই আপনি 120 টাকাও ফেরত আনতে পারেন, 130 টাকাও ফেরত আনতে পারেন, আবার 150 টাকাও ফেরত আনতে পারেন, আবার হয়তোবা 100 টাকায় 200 টাকাও ফেরত আনতে পারেন। এটা সব আল্লাহ মালিক জানেন। আল্লাহ যাকে যা দিবেন তার বাইরে পাওয়ার কোনো ক্ষমতাই নাই। সার দিলেই কি মাছের উৎপাদন বাড়ে না? এটা ভুল ধারণা। মাছ উৎপাদন হয় খাবারে, যেমন খাবার দিবেন তেমন মাছ হবে, যেমন জাতের মাছ ছাড়বেন তেমন মাছের উৎপাদন পাবেন। এইটাই লজিক্যালি সত্য কথা। দর্শক, এবার ধরুন আপনার পুকুরে যদি ওই রকম রোগগুলো হয়েই যায়, তাহলে আপনি কি করবেন? প্রথমত যেটা করবেন, উকুরনাশকের একটা বুস্টার ডোজ করে দিবেন, এবং পরপরই জীবাণুনাশকের একটা বুস্টার ডোজ করে দিবেন, এবং তারপরে লবণের একটা বুস্টার ডোজ করে দিবেন। এই সবগুলা ডোজই আপনাকে বুস্টার ডোজ করতে হবে। বুস্টার ডোজ মিন্স হচ্ছে আপনি যেই পরিমাণ ঔষধ ব্যবহার করেন তার থেকে 1.5 গুণ
বা কোনো ক্ষেত্রে 1.3% বেশি ব্যবহার করবেন, আবার কোনো ক্ষেত্রে 1.6% বেশি ব্যবহার করবেন, তাহলেই আল্লাহর রহমতে এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন এবং পাশাপাশি আপনারা কিছু ভিটামিন সি ডোজ করতে পারেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য হয়তোবা পরিমাণটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। এই বিষয়ে আলোচনা করে একাধিক ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের ভিডিও লিস্টে ঘুরে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তবে আমি সংক্ষেপে বলে দেই, অকুরনাশক ব্যবহারের ক্ষেত্রে এবং জীবাণুনাশক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই পুকুরের পরিবেশ পরিস্থিতি, প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা এবং পুকুরের পানিতে আপনার ওই ওষুধগুলো নিতে পারবে কিনা, পিএইচ, অ্যামোনিয়ার পরিমাণ সব কিছু ঠিকঠাক আছে কিনা, এটা চিন্তা করে বিবেচনা করে বুঝে তারপরে ব্যবহার করবেন। না হলে কিন্তু ক্ষতির সম্মুখীন হলেও হতে পারেন, এটা মাথায় রাখবেন। তাহলে দর্শক, এইরকম রোগ আমাদের এই পুকুরগুলোতে যদি হয়ে যায়, হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত রোগগুলো যদি চলে আসে, ফুলকা পচা এবং ফাঙ্গাল ইনফেকশন, তাহলে আমরা কি ডোজ করব? প্রথম দিন আমরা অকুরনাশক এবং পরের দিন আবার অকুরনাশক, অর্থাৎ 2 দিনে আমরা অকুরনাশকের বুস্টার ডোজ করব এবং 2 দিনে আমরা জীবাণুনাশকের বুস্টার ডোজ করব। তাহলে 4 দিন চলে গেল। পঞ্চম দিন আমরা সকালবেলা লবণটা ব্যবহার করব পরিমাণে, যেটা সাধারণত আমরা ব্যবহার করি তার 1.5 গুণ ব্যবহার করব। ধরেন যেখানে আমরা 200 গ্রাম ব্যবহার করতাম সেখানে 300 গ্রাম করব, যেখানে আমরা 500 গ্রাম ব্যবহার করতাম সেখানে আমরা 200 গ্রাম বেশি ব্যবহার করব। এটা পানির গভীরতার উপরেও অনেক কিছু নির্ভর করে। এবং লবণটা যেই দিন সকালে আমরা দিব সেই দিন দুপুরবেলা আমরা চেষ্টা করব যেন কিছু ভিটামিন সি দিতে পারি, তাহলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা বাড়বে, স্টেবিলিটি একটু ভালো হবে এবং ফুলকার জ্যামটা যদি ছুটে যায় তাহলে খুব দ্রুতই মাছ কিন্তু সুস্থ হয়ে যাবে। এবং মাছ যখন একটু সুস্থতা বোধ করবে, পরক্ষণেই আমাদেরকে 2-4 দিন পরে হয়তো বা একটা চুনের ডোজ করে দিলে ভালো হয়। ক্যালসিয়ামের অভাব থাকলেও অনেক ক্ষেত্রে মাছের রোগ সারতে চায় না। ক্যালসিয়ামের অভাবটা যদি পূরণ হয়ে যায় তাহলে কি হবে, যে মাছের রোগ খুব দ্রুতই সেরে যাবে এবং মাছ আবার আগের মতো খাদ্য খেতে শুরু করবে। খাবারের প্রতি তার যে অনীহা ছিল এই কয়দিন, সেটা আর থাকবে না। এবং কারোর পুকুরে দেখা যায় যে মাছের রোগ হয়েছে কিন্তু মাছের খাবারের প্রতি প্রচুর আগ্রহ আছে, এইটা পজিটিভ। আপনারা একটু ডোজ করলেই দেখবেন যে মাছটা কিছু দিনের ভিতরেই সুস্থ হয়ে যাবে। যাই হোক দর্শক, আমি আশা করব আমার এই আলোচনাগুলো থেকে আপনারা কিছুটা হলেও উপকার পাবেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ আমি খুব দ্রুতই আপনাদেরকে প্রচুর পরামর্শমূলক ভিডিও দেওয়ার একটা ব্যবস্থা করতেছি। আমি একটা অফিস করেছি, ইনশাআল্লাহ আগামী 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরেই আমি অফিসে বসবো। আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর আসতে চান আমার কাছে এবং আসার জন্য প্রচুর ফোন কল করেন যে রাজীব ভাই আপনার সাথে দেখা করতে আসবো, এই বিষয়ে নানান বিষয়ে আলোচনা করব আপনার সাথে এসে, আমি আপনাদেরকে আসতে নিষেধ করি, কারণ আমার আসলে প্রচুর ব্যস্ত থাকতে হয়। আর ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে হয়তো বা অফিসে যখন থেকে আমি বসবো অন্তত সপ্তাহে একটা দিন হলেও আপনাদের জন্য বের করব, যেই দিনটা অন্তত ফ্রিতে আপনাদেরকে একটু পরামর্শ দিব এবং আমি একটু আপনাদের কল্যাণে কাজ করব, এরকমটা আমার পরিকল্পনা আছে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি এবং যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য চাষি ভাইরা দেখতে পারেন। এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আবারও কামনা করতেছি। ভিডিওটি এইখানে শেষ করতেছি। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।